শুভ সকাল সবাইকে। আজকে আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 লেকচারে আজকে আমরা ফাইনালের সিলেবাস পড়ছি। মিডের সিলেবাস আমরা সেদিন কভার করে দিয়েছি বলতে আগেই গত ক্লাসটাও ছিল। তো ইমন দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা? জি স্যার, সব ঠিক আছে ওকে। স্যার। তো আজকে যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে অ্যাব্রেশন অর অ্যাবারশন এন্ড পিলিং অফ ফেব্রিক্স। তো এই অ্যাবারশন বা অ্যাব্রেশন যেটাই বলি না কেন, অ্যাব্রেশনই ঠিক। তো এই পিলিং অফ ফেব্রিক্স এর ক্ষেত্রে বা অ্যাব্রেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখবো আজকে, সেই টেস্টগুলি এটা কি জিনিস, কিভাবে করে এ সম্পর্কিত। তো অ্যাব্রেশন অফ পিলিং অফ দ্য ফেব্রিক বলি যদি, যে আমাদের যখন আমরা কাপড় চোপড় পরিধান করি এবং সেই সাথে যখন চলাফেরা করি তখন নানা জায়গায় আমাদের এই ফেব্রিকের সাথে এই ঘর্ষণটা হয়ে থাকে। সেটা আমাদের বডির সাথে যেরকম হয়ে থাকে এবং একই সাথে সেটা বিভিন্ন প্রকার কি বলবো যে ওয়াল বা যেখানে চেয়ার টেবিল ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনের সাথে যেগুলো থাকে সেগুলো সবগুলোর সাথে ঘর্ষণ হয়। বলা হচ্ছে যে ডিউরিং ওয়্যার এন্ড ওয়াশিং, এবং সেই সাথে যখন আমরা কাপড়টা ধুয়ে ফেলি, ওয়্যার এন্ড ওয়াশিং সেই সময়ের জন্য কিন্তু বা সেই সময়েও কিন্তু আমাদের কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। Fabrics are affected by friction forces during uses, and friction forces results in the abrasion, peeling into the fabric. তো এই ফ্রিকশনের কারণেই সাধারণত অ্যাব্রেশন এন্ড পিলিং যে কথাগুলি বলছি সেগুলো হয়ে থাকে। তো এটা কি জিনিস? তো তার আগে একটু জেনে নেওয়া দরকার আমাদের ফ্রিকশনটা কি? ফ্রিকশন সম্পর্কে আমরা আগেই জেনেছি, ফিজিক্সে জেনেছি যে ঘর্ষণ, অর্থাৎ এই ঘর্ষণ না হলে কিন্তু আমরা চলতেও পারতাম না। আমরা যে হাঁটতেছি সেটাও কিন্তু হতো না। তো যাই হোক, ফ্রিকশন রিফার্স দ্য ইফেক্ট অফ হিন্ডারিং দ্য মুভমেন্ট অফ দ্য কন্টাক্ট সারফেস when it is relative motion or relative movement tend to between two objects contact with each other. দুটা বস্তু যেরকম একসাথে আছে তখন তাদের ভিতরে যে উম যে বস্তুটি বা যে বলটি মুভমেন্টকে বাধা দেয়, অর্থাৎ একটা বস্তু যেতে চাচ্ছে সেটাকে বাধা দিচ্ছে, সেই ফোর্সটাকে আমরা ফ্রিকশন বলছি। তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তো ফ্রিকশনকে দুটি ভাগে ভাগ করছি আমরা, প্রথমত স্লাইডিং ফ্রিকশন এবং রোলিং ফ্রিকশন। তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা স্লাইডিং ফ্রিকশন বলছি, যে একটা তলের উপর একটা বাক্স রেখে আমরা যদি ঘরের মেঝেতে কি করি, আলমিরা বা অনেক সময় অনেক ভারী জিনিস কি ঠেলে উপর দিকে নিয়ে যায়, তো তখন এই আলমিরার নিচের প্রান্তের সাথে আমাদের যে ইয়ের প্রান্তটি রয়েছে, উপরের প্রান্তটি, সেটার কি ঘর্ষণ হয় মেঝের সাথে। ওকে। তো এটা ২ প্রকার। একটা স্লাইডিং, যে এর ১ম ছবিটা স্লাইডিং হচ্ছে, অ্যান্ড ২ টা দ্বিতীয়টা হচ্ছে রোলিং, অর্থাৎ যেটা রোলিং ভাবে বস্তুটা যাবে। যখন কনট্যাক্টে, অর্থাৎ যে বস্তুটার সাথে ফ্রিকশন হবে তার কনট্যাক্টে রোলিং ভাবে আসবে। তো ফেব্রিকের ক্ষেত্রে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি ফেব্রিক হয় স্কিনের সাথে আমাদের হয়ে থাকে সাধারণত, এবং একই সাথে আমরা যে যখন বাসে ট্রেনে চড়ি অথবা চেয়ার টেবিল ইত্যাদি এবং ওয়াশিং এর সময় সাধারণত এই ফ্রিকশন গুলি হয়ে থাকে। তো এখন এই ফ্রিকশনের ফলে ফেব্রিকের কি ক্ষতি হয় অথবা না? হ্যাঁ, ফেব্রিকের অবশ্যই ক্ষতি হয়। সেই ক্ষতিগুলি আমরা জানবো, বা কি, কি হয়, কিভাবে হয় এবং কি, কি প্রভাব ফেলে। বলা হচ্ছে যে abrasion is the mechanical deterioration. Deterioration মানে ধ্বংস বা wear and tear of the fabric by friction during rubbing against another surface. তো এরকমটা যদি হয় যে ঘষতে আসি একটা জায়গায় ঘষতে থাকলে কি হয়, যে একটা জায়গা তখন অনেক সময় নষ্ট হয়ে যায়। একটা ফেব্রিকের গায়ে যদি তুমি ঘষতেই থাকো তাহলে কি হবে? সেখানকার একসময় ছোট, ছোট ফাইবার গুলো উপরে আসবে। উপরে আস্তে আরো যদি ঘর্ষণ চলতেই থাকে তাহলে সেখানে কেটে যাবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দড়িটা আমরা ছিঁড়তে পারছি না, পাটের দড়ি বা পলিমারের দড়ি, তো রশিটা, সেটাকে তখন আমরা কি করি, যে কোনো একটা ধারালো প্রান্ত যেমন ঘরের কোণ বা এগুলাতে কি ঘষা দেই। ঘষা দিলে কি হয়, আস্তে দড়িটা ছিঁড়ে যায়। কারণটা কি, তখন সেখান থেকে উম ঘর্ষণের ফলে তার ছোট, ছোট ফাইবার গুলো উঠে আস্তে সেটার পলিমারটা ব্রেক করছে। তো aversion ultimately results in the performance of the characteristics such as strength and shortening. Strength এর সমস্যা হবে, আস্তে দুর্বল হয়ে যাবে, শর্ট ফাইবার বেরিয়ে আসবে। শর্টেনিং ইন দ্য সার্ভিস লাইফ, এবং সেই সাথে দীর্ঘদিন যে ব্যবহারের সেটা অনুপযোগী হয়ে যাবে। Affects the appearance of the fabric. The main manifestation of the aberration is fading.
যখন একটা ডায়েট ম্যাটেরিয়ালে ঘর্ষণ হবে তখন সেটা কি ফেডিং হবে, পিলিং ফর্মেশন করবে। পিলিংটা কি আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি যে অনেক সময় আমাদের সোয়েটারে বা এই ধরনের টি-শার্টে কি হয় যে ছোট, ছোট গুটি, গুটি দেখা যায়। সেটা কিন্তু আমাদের এই ঘর্ষণের ফলে হয়ে থাকে বা অ্যাব্রেশন এর ফলে হয়ে থাকে। ক্র্যাকস, পিলিং, স্লারি এক্সেট্রা নানা প্রকার সমস্যা হতে পারে। তো তার ভিতরে পিলিং উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি প্রবলেমেটিক। তো আমরা যদি একটু দেখি যে পিলিংটা তাহলে কাকে বলছি? অ্যাব্রেশনটা তো আমরা বুঝলাম যে ঘর্ষণটাকেই আমরা অ্যাব্রেশন বলছি। তো ঘর্ষণের একটা ফলাফলই হচ্ছে কিন্তু পিলিং। বলা হচ্ছে পিলিং is a fabric of the surface wall characterized by little balls or peels entangled fiber clanging in the fabric surface। এরকম যখন ফেব্রিক সারফেসে ছোট, ছোট ফাইবারের এরকম বল তৈরি হবে অথবা আমার যে ইয়েগুলো রয়েছে শর্ট ফাইবার গুলো রয়েছে সেগুলো যখন বাইরে ক্লিনজিং হবে অর্থাৎ এরকম দাঁড়িয়ে থাকবে বা গুটির সৃষ্টি করছে তখন সেটাকে আমরা বলতেছি পিলিং। এটা কি কারণে হচ্ছে? অ্যাব্রেশনের কারণে হচ্ছে, ঘর্ষণের কারণে হচ্ছে। সো দ্য unsightly peels are formed during use and laundering a textile product and most often are seen in areas of the garments undergo most of the rubbing such under ইত্যাদি। সো পিলিং ইয়ান স্ট্রাকচারের কারণে হয়, ইয়ান টাইপস এর কারণে হয়, ওকে, কাউন্টের জন্য হয়, ইত্যাদি কারণে হতে পারে, কম্পোজিশনের কারণে হতে পারে। তো অ্যাব্রেশন এবং পিলিং গেল। আমাদের উদ্দেশ্য আজকে অ্যাব্রেশন এবং পিলিং সম্পর্কে বোঝা এবং সেই সাথে সেগুলোকে কিভাবে আমরা টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 2 যেহেতু পড়ছে সেখানে আইডেন্টিফাই করব বা মেজার করব যে কিরকম হয়েছে। তো এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে প্রথমে এটা একটা ইয়ার্ন, সেই ইয়ার্নের গায়ে এরকম কিছু কাট বা কম যেটাই হোক না কেন লুজ ফাইবার রয়েছে দুই একটা। তো লুজ ফাইবার গুলো যখন কি হচ্ছে পিল ফর্ম করছে তখন কি হচ্ছে ঘর্ষণের ফলে আরো কিছু ফাইবার নিয়ে এরকম ক্লাইঞ্জিং অথবা এরকম বলের সৃষ্টি করছে। তো পিল ফর্মেশন হয় এইরকম বলের সৃষ্টি করছে। বিশেষ করে শীতের দিনে যে আমরা সোয়েটার গুলো ওই ইয়ে থেকে কিনি অর্থাৎ নিউ মার্কেট থেকে কিনি সেইগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে হয়। কারণ যখন এ ধরনের কম্পোজিশনের সমস্যা বা ইয়ানের সমস্যা থাকে তখন সাধারণত এই ফিল্ড ফরমেশনটা বেশি হয়ে থাকে এরকম। তো তখন আমরা অনেক সময় হাত দিই বা এটার সমস্যার সাথে হয়তো তোমরা সবাই পরিচিত প্রতিদিন। তো স্যার এখন একটু গুলিস্তানের ফেব্রিকেশন এরকম হয়। হবে। অর্থাৎ এখানে অনেকগুলো কারণ আছে। এখানে যদি সুতার টুইস্ট তারপরে রয়েছে একই সাথে কি ধরনের জি স্যার, কনস্ট্রাকশন করা হচ্ছে সেটার উপর বেস করে। ফল্ট থাকে অনেকগুলো স্যার। হুম। যেমন স্যার একটু ক্লাসে আসি যে 1:50 শেষ হয়ে কন্টাক্ট করি আপনার সাথে। আচ্ছা, ওকে। তো এই ধরনের হয়, আমরা সবাই এটার সাথে কম বেশি পরিচিত। ওকে। তো এখন আসি যে মোডস অফ টাইপস অফ অ্যাব্রেশন বা ঘর্ষণটা কিভাবে হচ্ছে, এটার মোডস গুলি কি কি সেগুলো একটু যদি আমরা দেখি। সো অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ ক্যারেক্টারিস্টিক স্যাম্পল ফ্রিকশন দ্য অ্যাব্রেশন মোডস অফ দ্য ফ্যাব্রিক ক্যান বি ডিভাইডেড ইনটু ফ্ল্যাট গ্রাইন্ডিং, কার্ভ গ্রাইন্ডিং, ইডস গ্রাইন্ডিং, রোলিং গ্রাইন্ডিং, সুইঙ্গিং। কি এগুলা? অর্থাৎ এগুলো হচ্ছে আমার ঘর্ষণটা কিভাবে হচ্ছে সেটা, অর্থাৎ ফেব্রিকের যে অ্যাব্রেশনটা বা ঘর্ষণটা সেটা কিভাবে হচ্ছে। প্রথমে যদি আমরা বলি ফ্ল্যাট, ফ্ল্যাট মানে কি? সোজা। তাহলে সোজা এটা কিভাবে হবে? বলা হচ্ছে যে ফ্ল্যাট গ্রাইন্ডিং ইজ দ্য ইনকর্পোরেটিং is a reciprocating a rotating plane friction of the fabric subject to such as the friction slaves and clothes। আমাদের যে ইয়ের রয়েছে বাট হুকস, ট্রাউজার, বটম, সাকস এক্সেট্রা, অর্থাৎ ফ্ল্যাট। ফ্ল্যাট কি? এখানে ফ্ল্যাট একটা বস্তুর সাথে আরেকটা, যেমন জাতা, জাতায় যে আমরা ডাল ভাঙি তাহলে সেটা কি ফ্ল্যাট। তো এখানে আমাদের ইয়ের ক্ষেত্রে কি, যেমন স্লিপ, আমাদের যে হাতের হাতা রয়েছে, শার্টের হাতা, স্লিপ, তারপর বাট স্টকস ও ট্রাউজার অথবা বটম স্টক, এগুলো সাধারণত ঘর্ষণটা যেটা হয় বস্তুর সাথে সেটা ফ্ল্যাট গ্রাইন্ডিং। ওকে, সোজা ভাবে হয়। দ্বিতীয়ত যদি আসি কার্ভ মানে হচ্ছে বাঁকানো। Curve grinding is the friction of a fabric bending state, such as the friction elbowed knee। এটা যখন বেঁকে ঘর্ষণটা হবে তখন সেটাকে আমরা কার্ভ গ্রাইন্ডিং বলছি। যেমন হচ্ছে আমাদের যে হাতের কনুই রয়েছে এবং আমাদের যে হাঁটু রয়েছে সেই হাঁটুতে যখন আমরা ইয়ে করি তখন কি হয়, আমাদের ঘর্ষণ যেটা হয় আমাদের শার্টটা কি ভাঁজ হয়ে যায় না, এবং হাঁটুতে যখন আমরা পাটা ভাঁজ করি তখন আমাদের প্যান্ট যেটা বা যেটা পরিধানের বস্তু সেটা কি ভাঁজ হয়ে যায় না, সেজন্য সেটাকে আমরা কার্ভ গ্রাইন্ডিং বলছি। ওকে। আর ফ্ল্যাট কোনটা? যেমন হাতা স্লিপ, ফুল স্লিপ, যখন হাত বাঁকা করছি না
তখন সেটা যখন বডির সাথে ঘর্ষণ হচ্ছে সেটা কি ফ্ল্যাট গ্রাইন্ডিং হচ্ছে। ইডস গ্রাইন্ডিং যে কর্নার যেটা বলা হচ্ছে কিনারা, ইডস গ্রাইন্ডিং রিফার্স দ্য abrasion of in bending position when the fabric specimens with 180-degree twist or 90-degree twist and suspension, collar, cuff, etc. দেখো অনেক সময় ছেলেরা আমরা কি করি, আমাদের হাতের যে ফেব্রিক শার্টটা রয়েছে সেই স্লিপটাকে আমরা কি করি, ভাঁজ করে দেই। তো সেটাকে আমরা ইডস গ্রাইন্ডিং বলতে পারি যখন এই ধরনের 180 ডিগ্রি বা 90 ডিগ্রি হচ্ছে, যেমন কোলার, কাফ, ট্রাউজার এক্সেট্রা। কোলার আমাদের কি ভাঁজ হয়ে থাকে, কাফ কিন্তু ভাঁজ করে রাখি, তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা ইডস গ্রাইন্ডিং বলছি। রোলিং গ্রাইন্ডিং অর্থাৎ রোলিং গ্রাইন্ডিং যেটা হচ্ছে যে রোলিং করে হবে, যে রোলিং গ্রাইন্ডিং ইজ দ্য অ্যাব্রেশন অফ দ্য ফেব্রিক ইম্প্যাক্ট বেন্ডিং স্টিচিং এন্ড সো অন সাচ ডেইলি ওয়াশিং অফ দ্য ফেব্রিক। আমরা যখন ওয়াশিং মেশিনে কাপড়টাকে ওয়াশ করি তখন সেই ফেব্রিকটা কি হয়, যে একটা রোটেশন হয়, রোটেটিং হয়, তাই না, ওয়াশিং মেশিনে। তো তখন যে ধরনের গ্রাইন্ডিংটা এরকম রোলিং অবস্থায় যে ধরনের ঘর্ষণটা হচ্ছে সেটাকে আমরা রোলিং গ্রাইন্ডিং বলছি। সুইঙ্গিং গ্রাইন্ডিংটা কি বলা হচ্ছে, সুইঙ্গিং গ্রাইন্ডিং রিফার্স দ্য ফ্রিকশন বিটুইন দ্য ফেব্রিক্স এন্ড এক্সটার্নাল অবজেক্ট। শুধুমাত্র এখন ফেব্রিকের সাথে ফেব্রিক বা ফেব্রিকের সাথে ফেব্রিকের অথবা ফেব্রিক কিভাবে হচ্ছে তার উপর বেস করে উপরের গুলা, এবং সুইঙ্গিং গ্রাইন্ডিংটা হচ্ছে যখন ফেব্রিকের সাথে অন্য এক্সটার্নাল বস্তু, যেমন আহ কি বলবো, সোফার সাথে আমরা যখন বসবো, সোফাতে যে সুইটেবল ফর ডেকোরেটিভ ফেব্রিক সাসেস, বা আমরা যখন চেয়ারে বসবো তখন যে ধরনের ঘর্ষণগুলি হচ্ছে সেটাকে আমরা সুইঙ্গিং গ্রাইন্ডিং বলছি। তাহলে আমাদের মোডস অর টাইপস অফ গ্রাইন্ডিং আমরা পেলাম। প্রথমত ফ্ল্যাট গ্রাইন্ডিং, নরমাল আমাদের চলাফেরায় যে ফ্ল্যাট অবস্থায় অর্থাৎ কোনো প্রকার কার্ভ না হয় যে ঘর্ষণটা হয়। কার্ভ গ্রাইন্ডিংটা হচ্ছে একটু কার্ভ হয়ে বা বেন্ডিং স্টেজে যখন হয়, যেমন আমাদের হাতের কনুই এবং পায়ের হাঁটুতে যখন আমরা বসি বা উঠি তখন সেই ক্ষেত্রে হয়। ইডস গ্রাইন্ডিং বলতে যেটা ক্রান্তক বোঝাচ্ছে, অর্থাৎ 90 or 180 ডিগ্রিতে, যেমন কোলার, কাফ, হ্যাঁ, তা অথচ আমরা আবার ভাঁজও করে রাখি। তারপর রোলিং গ্রাইন্ডিং অর্থাৎ যখন ওয়াশিং এর সময় বা লন্ড্রির সময় হয়ে থাকে, এবং সুইঙ্গিং গ্রাইন্ডিং হচ্ছে অল টাইপস অফ এক্সটার্নাল সোর্সের সাথে যখন আমাদের ঘর্ষণটা হবে তখন সেটাকে আমরা সুইঙ্গিং গ্রাইন্ডিং বলছি। তো এই ছিল আমাদের মোডস অফ অ্যাব্রেশন অর ফ্রিকশন, অর্থাৎ কিভাবে ঘর্ষণটা হতে পারে তার উপর বেস করে আমরা আহ, আলোচনা করলাম। ফ্যাক্টরস এফেক্টিং দ্য অ্যাব্রেশন রেসিস্টেন্স। এখন এই যে আমাদের যে অ্যাভারশনটা আছে এটা কতখানি হবে বা কিরকম হবে। দেখো পিচ্ছল আমরা জানি যে ঘর্ষণ দুটি তলের ভিতরে হবে, এবং সেই তল সেটা ডিপেন্ড করছে সেই তলের মসৃণতার উপর। তাহলে এই তলটা যত বেশি মসৃণ হবে তাহলে আমাদের ঘর্ষণটা কিন্তু তত কম হবে, তাই না, এটা আমরা জেনে আছি। তো ফেব্রিকের ক্ষেত্রে এই যে ঘর্ষণটা এটা কিরকম হবে বা এটার ফ্যাক্টরস গুলি কি কি সেগুলোই হচ্ছে আমরা এখন আলোচনা করব। যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, অর্থাৎ অ্যাব্রেশনটা কম হবে না বেশি হবে সেটা কিভাবে প্রভাবিত করছে বা কোন কোন ফ্যাক্টরস গুলি। প্রথমেই যদি আমরা আসি যে ফাইবার টাইপ, অর্থাৎ এটা কি ধরনের ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে যে নাইলন, এটা ম্যানমেড ফাইবার আমরা জানি, জেনারেলি কনসিডার হ্যাভ টু দ্য বেস্ট অ্যাভারশন রেসিস্ট্যান্স। অ্যাভারশন রেসিস্ট্যান্স বলতে বোঝাচ্ছে সেটা ঘর্ষণ করবে না। Polyester and polypropylene also good abrasion resistant. Bending either nylon or polyester with wool and cotton is found to be increase their abrasion resistance. Viscose assisted and lowest abrasion resistance. দেখো আমরা জানি যে যখন দুটো সারফেসের ভিতরে ঘর্ষণ হবে, যখন তলটা আমার কি হবে, মসৃণ হবে, তখন ঘর্ষণটা কম হবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো আমাদের ম্যানমেড ফাইবার গুলোর যে সারফেসটা রয়েছে, ফাইবার সারফেসটা রয়েছে সেটা আহ সেটা কি হচ্ছে যে ফাইবার সারফেসটা যত বেশি মসৃণ তত বেশি, তাহলে আমাদের ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে সেই সারফেসটা কিন্তু অনেকটাই মসৃণ দেন ন্যাচারাল ফাইবার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বা এটা অনেকটাই বলছি, তারপরও ম্যানুফ্যাকচারিং এর উপর ডিপেন্ডস করছে। তেমন আমার ভিসকোজ এসিটেটের লোয়ার অ্যাভারশন রেসিস্ট্যান্স, কিন্তু পলিভেস্টার, পলিপ্রোপিলিন, নাইলন এদের আবার গুড অ্যাভারশন রেসিস্ট্যান্স, অর্থাৎ সহজে ঘর্ষণ হয় না, পিছলে যায় এরকম। ওকে, তাহলে ফাইবার সারফেস বা ফাইবার টাইপস এর উপর নির্ভর করছে। ফাইবার প্রপার্টিস এর কথা যদি বলি, বলা হচ্ছে ফেব্রিক মেড আপ উইথ লঙ্গার ফাইবার গিভস বেটার অ্যাভারশন রেসিস্ট্যান্স।
যদি মনে করো যে তোমার ফাইবারে ছোট ছোট ফাইবার ইয়ানে ছোট ছোট ফাইবার অনেকগুলো দিয়ে তৈরি করা হয়েছে, বিশেষ করে গ্রামে যখন আমরা ছোট ছোট অর্থাৎ একটু পর পর গিট দিয়ে দিয়ে দড়ি বানাবো তখন কিন্তু সেটা ভালো লাগবে না। তো যার কারণে ফাইবার যখন ছোট ছোট শর্ট ফাইবার দিয়ে আমরা এইরকম ইয়ার্ন তৈরি করব তখন কি জয়েন্ট গুলো কাছাকাছি আসবে, যার কারণে কিন্তু সেখানে কি সৃষ্টি হবে যে আমাদের হ্যারিনেস অথবা এ ধরনের পেইলিং টা সৃষ্টি হতে পারে। আর লং ফাইবার গুলো কি হবে, বড় বড় ফাইবার, তাহলে তাদের গিট বা জয়েন্টটাও কিন্তু বেশি দূরে দূরে হবে। তো সেই ক্ষেত্রে তাহলে ফাইবারটা কিন্তু এই ধরনের ইয়ে থেকে মুক্ত থাকছে। সেজন্যই বলা হচ্ছে যে ফেব্রিক মেড উইথ লঙ্গার ফাইবারস give better abrasion resistance than short fiber because they are harder to remove from the yarn. From the same reason filament ears are more abrasion resistant. সেজন্যই কিন্তু দেখো আমরা যখন শর্ট ফাইবার বা স্টাপল ফাইবার দিয়ে ইয়ার্ন তৈরি করছি সেই ক্ষেত্রে সেই সমস্ত ফাইবারের শর্ট ফাইবারের পরিমাণ আবার জয়েন্টের পরিমাণ অর্থাৎ একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের কোহেশন এটা বেশি থাকছে জয়েন্ট গুলো, কিন্তু যখন ফিলামেন্ট দিয়ে করছি এই ধরনের কিন্তু কোনো জয়েন্ট থাকছে না, কারণ ফিলামেন্ট তো অনিয়মিত। সেই ক্ষেত্রে কিন্তু ফিলামেন্টের অ্যাবারশন রেসিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাবারশন ঘর্ষণ হওয়ার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে than staple fiber made from same fiber. So increasing the fiber diameter up to a limit improves the abrasion resistance. Okay, তাহলে ফাইবার প্রপার্টিস এর কথা আমরা বুঝলাম। এন্ড ইয়ার্ন টুইস্ট, এখন বলা হচ্ছে আমরা দড়িতে যখন পাক দেই তখন যখন লুজ পাক দেই তখন কিন্তু বাইরে এবড়ো থেবড়ো ভাবে থাকে, আবার যখন বেশি পাক দেই তখনও কিন্তু সমস্যার সৃষ্টি হয়। সো an optimum amount of twist in a yarn give the best abrasion resistance. So at low twist factors fibers can easily removed যদি অল্প দেই from the yarn so that it is gradually reduced in diameter. And if the high twist level, the fiber are held more tight, but yarn is stiffer and so abundant under pressure. তো তখন যখন লুজ দিব তখন আবার ফাইবার বেরিয়ে আসবে, আবার যখন বেশি দিব তখন কি দড়িটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে এবং সেটার স্টিফনেস এর কারণে তখন সেটা আবার ফ্রিকশন ঘটাবে। ফেব্রিক স্ট্রাকচার, অবশ্যই ফেব্রিক স্ট্রাকচার ডিপেন্ড করে। তো অনেকগুলো ফেব্রিক দেখবে যে খুবই সফট, আবার অনেকগুলো ফেব্রিক আছে যে যাদের খসখসে, বিশেষ করে ডেনিম বা এ ধরনের। সো ফেব্রিক স্ট্রাকচারের উপরও কিন্তু ডিপেন্ড করছে। বলা হচ্ছে যে ফেব্রিক উইথ এ ক্রিম ইজ ইভেন্চুয়ালি ডিস্ট্রিবিউট ওয়ার্প এন্ড ওয়েভ এন্ড বেস্ট ওয়্যার বিকজ দ্য ড্যামেজ স্প্রেড ইভেন্চুয়ালি বিটুইন দ্যাম। তো ফেব্রিক সারফেসটা যত এবড়ো থেবড়ো হবে অর্থাৎ কনস্ট্রাকশনটা আমার ইয়েটা কিন্তু তত বেশি হচ্ছে। জাজমেন্ট অ্যাভারশন, ওকে, এই ছিল আমাদের প্রথমের দিকের কথাবার্তা, অর্থাৎ কি কি বিষয় আমার এখানে ইন্টারাপ্ট করছে বা কোন কোন ফ্যাক্টর গুলি আমাদের এখানে ইয়ে করছে, প্রভাবিত করছে। তো সেগুলো আমরা দেখেছি যে ফাইবার টাইপ, ফাইবার প্রপার্টিজ, ইয়ান টুইস্ট, ফেব্রিক স্ট্রাকচার। ওকে, প্রভাবিত করুক। এবার আমরা একটু আসবো জাজমেন্ট অফ অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অফ দ্য ফেব্রিক, অর্থাৎ একটা ফেব্রিকের এই যে অ্যাব্রেশনের কারণে যে সমস্ত ফলাফল হচ্ছে সেগুলো কিভাবে জাজমেন্ট করব বা এর ফলাফলটা কিভাবে জাজমেন্ট করব, সেটার জন্য আমাদের এখানে কয়েকটা মেথড রয়েছে, যেমন ইন পয়েন্ট মেথড, মাসলোস মেথড, অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড। আসলে সহজ বাংলা কথায় যদি বলি, ঘর্ষণের ফলে বস্তুর কি হবে, একটা ফেব্রিকের কি হবে, তার চেঞ্জ হবে কিছু, তাহলে সেই চেঞ্জ গুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলেই কিন্তু সেটা বুঝতে পারি। তো সেই চেঞ্জ গুলোর অ্যানালাইসিস এর মেথডই হচ্ছে যেমন ইন পয়েন্ট মেথড, মাস লস, ঘর্ষণের ফলে ওজন কমে যাবে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে, সেটাই বলা হচ্ছে। ইন পয়েন্ট মেথডটা কি বলা হচ্ছে, when two yarns of different direction of oven fabric are broken, when one of knitted fabric is broken, then hole that it is not less than 0.5 mm appears in the non-oven and whole value of the file is on, it is recorded the friction times and abrasion resistance index। বলা হচ্ছে যে কতক্ষণে এটা ছিঁড়ে যাচ্ছে। আমার আমার যদি আমি একটা ফেব্রিক, এরকম একটা ফেব্রিক নিয়ে এখানে ঘষতে থাকি ঘষতে থাকি ঘষতে থাকি, তাহলে কি একটা সময় পর সেখানে ছিঁড়ে যাবে না, একটা হোল সৃষ্টি হবে আস্তে আস্তে। তো সেটাই বলা হচ্ছে যে কত সময় কতটুকু হোল সৃষ্টি হচ্ছে, বা ইন্ট পয়েন্ট কখন কত সার্কেল অর্থাৎ কতবার ঘষার পর আমার ফেব্রিকটাতে হোল সৃষ্টি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ইন্ট পয়েন্ট মেথড বলছি। ওকে, মাস লস মেথড, অর্থাৎ এটা প্রথমে ওজন করে দিব, এটার ঘর্ষণের ফলে এটার ওজন কমে যাবে, ওজন মেজার করব। অ্যাপিয়ারেন্স চেঞ্জ, তো অবশ্যই ঘর্ষণের ফলে আগে যে অ্যাপিয়ারেন্স ছিল সেটা তো আর থাকছে না, সেটা কি এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। মাস লস মেথড বলা হচ্ছে when sample was weighted as mass before the test mass be after a certain number, অর্থাৎ আগে এবং পরে ওজন নির্ণয় করব, আমাদের যেমন স্কাওয়ারিং ইফেক্ট মেজারমেন্ট ছিল ওইরকম ভাবে। অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড বলা হচ্ছে after certain number of friction, সেটা 5000,
10,000 observe the appearance change and as a color change peeling phenomena where degree of appearance of index aversion resistance ওকে তাহলে অ্যাপিয়ারেন্সটা থেকেও কিন্তু আমরা এটাকে বলতে পারি যে আমার অ্যাভারশন রেসিস্ট্যান্সটা কিরকম যদি এরকম দুটো ফেব্রিক তোমাকে দেওয়া হয় 5,000 করে ঘর্ষণ দিলে দুটোতেই কিন্তু দেখা যাচ্ছে যে একটাতে শর্ট ফাইবার ইত্যাদি ইত্যাদি উঠে পড়ে গেছে কিন্তু আরেকটাতে অল্প পরিমাণে হয়েছে তাহলে দ্বিতীয় সেকেন্ড যে ম্যাটেরিয়ালটা রয়েছে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মোর অ্যাভারশন রেসিস্ট্যান্স দেন ফার্স্ট ওয়ান ওকে তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা মাপতে পারি তো অ্যাবারশন টেস্ট ইনস্ট্রুমেন্টে যাব একটু অ্যাবারশন টেস্ট ইনস্ট্রুমেন্ট আমার অ্যাবারশন টেস্ট করার জন্য অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে যেমন সেগুলোর মধ্যে রয়েছে মার্টিনডেল অ্যাবারশন টেস্টার অসিলেটর বা ওজেনবার্গ অ্যাবারশন টেস্টার ইউনিভার্সাল ওয়্যার টেস্টার টাবের অ্যাবারশন টেস্টার এটিসিসি অ্যাসিলেটর বা অ্যাবারশন টেস্টার ইত্যাদি তো সবচেয়ে বেশি ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্টিনডেল অ্যাবারশন টেস্টার ওকে এছাড়াও 2 এবং 3 মোটামুটি ইউজ করা হয় তো সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে মার্টেন্ডাল অ্যাবারশন টেস্টার ওকে সো it provides a variety of national standard many of the flood grinding peeling phenomenon একই সাথে এখান থেকে কিন্তু আমরা এই আমাদের যে ওয়েট মাস চেঞ্জ এগুলো পিলিং সবগুলোই কিন্তু আমরা পাবো যে অ্যাপিয়ারেন্স সবগুলি ঠিক আছে তো বিশেষ করে এটা ফেব্রিক ক্ষেত্রে ইউজ করা হয় এছাড়াও ওজেনবার্গ টেস্টার রয়েছে ইউনিভার্সাল ওয়্যার টেস্টার রয়েছে ফেব্রিক লেদার রাবার সবগুলোর ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সাল ওয়্যার টেস্টারটা ইউজ করা হয় এজন্যই কিন্তু নাম তার ইউনিভার্সাল এছাড়াও রয়েছে অ্যাবারশন টেস্টার অ্যাসিটাইল টেস্টার এটসেট্রা এগুলো এই মেশিনের মাধ্যমে আমরা অ্যাবারশনটা টেস্ট করতে পারি তাহলে চলো দেখে নেওয়া যাক মার্টেন্ডেল পিলিং টেস্টার সম্পর্কে এই মেশিনটা হয়তো তোমরা দেখেছো অনেকেই আমি ভিডিও দেখাবো এই মেশিনের মার্টেন্ডেল অ্যাবারশন পিলিং টেস্টার বা অ্যাবারশন এন্ড পিলিং টেস্টার একসাথে বলা হচ্ছে কারণ এখানে অ্যাবারশন তো মেজার করা যায় সাথে সাথে পিলিংও স্পেসিফিক ভাবে মেজার করা যায় সেজন্য সো বলা হচ্ছে to determine the abrasion and peeling resistance of all kind of textile structures samples are rubbed against known abrasive at low pressure and continuously change the direction. The amount of abrasion or peeling is compared against the parameters. So এখানে দেখো সিম্পলি এই মেশিনে কি জাতার মতো আছে না আমাদের জাতায় যে আমরা ডাল ভাঙি হ্যাঁ এরকম মনে হচ্ছে না একইভাবে এখানে নিচে যে অ্যাবারশিপ মেথডটা দেওয়া অ্যাবারশিপ একটা ফেব্রিক অথবা কাগজ দেওয়া থাকে যেটার সাথে ঘর্ষণ হবে এবং এইখানে হচ্ছে উপরেরটাতে হচ্ছে আমাদের যে স্যাম্পলটা যেটা আমরা ঘর্ষণ করাবো সেটা লাগানো থাকে তারপর কি করা হয় এটাকে সম্পূর্ণ জাতার মতো ঘোরানো হয় একবার 5,000 10,000 এরকম সাইকেল ঘোরানো হয় ঘোরানো হওয়ার পর সেখান থেকে আমরা ফেব্রিকটা বের করে আমরা দেখি যে এটার কি পরিমাণ ড্যামেজ হলো কি পরিমাণ অ্যাপিয়ারেন্স চেঞ্জ হলো কি পরিমাণ ওয়েট লস হলো ইত্যাদি সো ডিসক্রিপশন অফ দ্য মেশিন যদি বলি ডিসক্রিপশন বলার চেয়ে দেখানোই বোধহয় ভালো আমি দেখাই একটু সো বলা আছে দিস গিভস দ্য কন্ট্রোল অ্যামাউন্ট অফ অ্যাভারশন বিটুইন দ্য ফেব্রিক সারফেস অ্যাভারশন give the comparatively low pressure in the continuous changing direction this test circular specimens are rubbed under pressure এই যে উপরে ওজন দেওয়া রয়েছে এটার ফলে কি এখানে যে সার্কুলার স্পেসিমেনটা আছে সেটা প্রেসারে থাকছে গিভেন বাই দ্য মোশন অফ রেজাল্টেন্ট অফ দ্য সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ প্রত্যেকটাই একই ছন্দে ঘুরবে অর্থাৎ একই ছন্দে মুভ করবে at right angles to another fabric aberrate against the standard fabric called aberrant অর্থাৎ যেটার সাথে ঘর্ষণ হবে সেটাকে aberrant আমরা বলি একটা স্ট্যান্ডার্ড ফেব্রিক একটু সিরিজ কাগজের মতো বলবো অনেকটা মোটা মোটা যদি আমরা বলি যে মোটা মোটা ওভেন সেই ক্ষেত্রে কি আমার যে ফেব্রিকের সারফেসের পরিমাণ স্মুথনেসটা কমবে অর্থাৎ রাফনেসটা স্টিফনেসটা বা রাফনেসটা বেড়ে যাবে ebro thebro হবে so aversion is estimated by usual appearance or mass loss or the mass of the specimen অনেক ভাবেই কিন্তু আমরা মেজার করতে পারি সেটা কিন্তু একটু আগের স্লাইডেই দেখেছি মেশিনের সাথে তোমরা পরিচিত তো এখানে কয়েকটা পার্ট রয়েছে সেটা একটু আমাদের দেখা দরকার যে প্রত্যেকটা হেডের যদি আমরা বলি উপরের যে লোডটা রয়েছে দেখো সেটা সাধারণত 12 কিলো প্যাসকেল থেকে 9 কিলো প্যাসকেল পর্যন্ত হয়ে থাকে ওকে তো এখানে একটা টপ প্লেট রয়েছে সেটা আমরা দেখেছি এই দৌড়টাকে তো আমরা জানি স্পিন্ডল বলা হচ্ছে তারপরে যদি আমরা বলি স্পিন্ডল তারপর স্যাম্পল হোল্ডার যেখানে স্যাম্পলটা ধরছে
এবং এই স্যাম্পল হোল্ডারের দিকে একটু লক্ষ্য করো তোমরা, আমাদের যে টিউব অয়েলের বাকেট রয়েছে তোমরা হয়তো খুলেছো কিনা, ঠিক অনেকটাই সেরকম। নিচে সবার শেষে এখানে স্যাম্পলটা দেওয়া রয়েছে যেটার সাথে ঘর্ষণ হবে, তারপরে দেওয়া হয়েছে আমাদের ব্যাকিং ফোম বা ব্যাকিং একটা ফোম, অর্থাৎ এই স্যাম্পলটা যদি সরাসরি হার্ড ম্যাটেরিয়ালের সাথে থাকে তাহলে তো সেটা আরো বেশি ড্যামেজ হয়ে যাবে, সেজন্য একটা ব্যাকিং ফোম দেওয়া থাকে, অর্থাৎ অ্যাকচুয়াল ঘর্ষণের ফলেই যেটা সেটাই যেন হয়ে থাকে। তারপরে যদি আমরা বলি যে নিচের দিকে আমরা একইভাবে যদি দেখি, সেটাও কিন্তু ওকে, নিচের দিকে যদি আমরা দেখি যে ব্যাকিং, এখানেও অ্যাব্রান্ড যেটা, অর্থাৎ যে ম্যাটেরিয়ালটার সাথে বা যে ফেব্রিকটার সাথে ঘর্ষণ হবে সেই ঘর্ষণটা, এবং ব্যাকিং ফেল্ট বলা হচ্ছে আমরা, স্ট্যান্ডার্ড অ্যাব্রান্ড, ঠিক আছে, এবং এটা নিচেও ব্যাকিং ফেল্ট দেওয়া হচ্ছে। তাহলে ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো এটা একটা স্যাম ফেব্রিক, অ্যাব্রান্ড ফেব্রিক যেটার সাথে সিরিজ কাগজ মনে করো, সেটার সাথে আমরা ঘর্ষণ দিব, নিচে একটা ব্যাকিং স্ট্যান্ডার্ড অ্যাব্রান্ডের নিচে একটা ব্যাকিং ফেল্ট রয়েছে, এটা স্যাম্পল, এটা ঘর্ষণ করব এই সিরিজ কাগজের সাথে, তাহলে সিরিজ কাগজের এই স্যাম্পলের নিচে আমরা কি দিয়েছি? একটা ব্যাকিং ক্লথ দিয়েছি। ক্লিয়ার? তারপর এটাকে আমরা ঘর্ষণ করছি যাতার মতো। সো এখানে হোল্ডার গাইড, মোটর অন সুইচ, পাওয়ার সুইচ, টপ প্লেট, ডিস্ক, এক্সেট্রা। ওকে, অ্যাপারেটরস কি কি বলা হচ্ছে? জিএসএম কাটার, ডিজিটাল ব্যালেন্স, অ্যাটমসফেরিক স্ট্যাটার। এই জিএসএম কাটারটা কেন লাগবে? কারণ ওই যে স্যাম্পলটা আমরা লাগাবো ডিজিটাল ব্যালেন্স ওজন করে নেওয়ার জন্য, টেস্টিং অ্যাটমসফিয়ার আমাদের থাকবে কত, আমাদের স্ট্যান্ডার্ড যে অ্যাটমসফিয়ার সেটা। মেথডটা কি বলা হচ্ছে যে মেথড বলার চেয়ে দেখানো উত্তম। আমি তোমাদের এখন একটা ভিডিও শেয়ার করি, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ভালো হবে। ভিডিওটা কোথায়? 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট প্লিজ। ওকে, ওকে। মার্টেন্ডাইল মেথডের মাধ্যমে আমরা কিভাবে, আমরা যে মেশিনটার কথা জানলাম সেই মেশিনটার মাধ্যমে আমরা কিভাবে পিলিংটা নির্ণয়, সরি অ্যাবারশনটা নির্ণয় করব সেটা একটু দেখবো। তো এটার জন্য প্রথমে আমাদের ফেব্রিকটাকে কন্ডিশনিং করে নিতে হবে, এটা পূর্ব শর্ত। আমাকে স্ট্যান্ডার্ড টেসমোসপারটা ঠিক করে নিতে হবে। এখানে যে পার্টস গুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের মার্টেন্ডাইল পিলার, মার্টেন্ডাইল মেশিনের পার্টস, তো এবং সেই সাথে জিএসএম কাটার দেখতে পাচ্ছি দুইটা, একটা স্যাম্পলের জন্য ছোট, ওকে, আরেকটা হচ্ছে আমাদের যে অ্যাবারডেন্ট ফেব্রিক অর্থাৎ সিরিজ কাগজ বলে যেটাকে আমরা ধরে নিব, সেটার সাথে যেটা ঘর্ষণ হবে। ওকে, স্যাম্পল হোল্ডার যেখানে, ওকে, এটা দিয়ে স্যাম্পল প্রিপারেশন করা হয়। এই ভিডিওতে সবগুলোই দেখাবেন, আমরা একটু সবাই ধৈর্য ধরে দেখব। ওকে, কন্ডিশন করার পর সেই স্যাম্পলটাকে এখন আমরা কাটবো। পাশের যে সাদা ফেব্রিকটা দেখছি সেটা হচ্ছে আমাদের অ্যাব্রান্ট ফেব্রিক, এবং এইটা হচ্ছে যে স্যাম্পল যেটা আমরা টেস্ট করব সেটা। Okay? লক্ষ্য রাখতে হবে যেন কোনো প্রকার ভাঁজ কিন্তু না হয়, হ্যাঁ, এটা স্যাম্পলের জন্য কেটে নিচ্ছি, আমাদের যে স্যাম্পলটা যেটা ডাব করব। ওকে, ডান। এখন এই যে ব্যাকিং ক্লথ বলে একটা কথা ছিল না, ব্যাকিং ফোম, এই যে কিন্তু ব্যাকিং ফোমটা জাস্ট লাইক ফোম, সেম সাইজের ব্যাকিং ফোম, ওটা আমরা কেটে নিয়েছি সেম জিএসএম কাটার দিয়ে। ওকে, এটা 38 মিলিমিটার ওয়াইড এই সার্কেলটা। এরপরে আমাদের এই যে এটা কেটে এই যে ফেব্রিকটা দেখতেছি এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাবারেন্ট, স্ট্যান্ডার্ড অ্যাবারেন্ট, এটা পাওয়া যায়। এই ফেব্রিকটা ওভেন ফেব্রিক, একটা মোটা মোটা কাউন্টের, যার ফলে এখানে চটের বস্তা দেখেছো না, চটের বস্তার মতো, ঠিক আছে, অনেকটাই। তো এটা দিয়ে আমরা বড় জিএসএম কাটার দিয়ে আমাদের অ্যাব্রেন্টটা কেটে নিচ্ছি।
এটা 140 মিলিমিটার সাইজ, 38 and 140 কেটে নিলাম। এরপর আমাদের কি করতে হবে? স্যাম্পল প্রিপারেশন করতে হবে। ওকে, টেস্ট করার জন্য আমরা কেটে নিলাম। এই 38 মিলিমিটার স্যাম্পলটা আমরা স্যাম্পল হোল্ডারে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব একটু দেখি আমরা। আমরা যে ওই যে বললাম বাকেটের মতো, এই যে এখানে মেশিনে কিন্তু এটা সেটিংটা দেওয়া থাকে। সবার নিচে থাকছে কোনটা? ফেব্রিকটা, যেটা টেস্ট করব। তারপর বেকিং ফোমটা দিব। ওকে, ফ্রন্ট সাইড যেটা কিন্তু ঘর্ষণ করবে সেটা নিচের দিকে দিতে হবে। দেওয়ার পর স্যাম্পলের বেকিং ক্লথ ফোমটা আমরা দিব। থার্টি এইট মিলিমিটার ফোম দিলাম। ওকে, তারপর ডিভাইসের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো দিলাম। এবার টাইট করব। ওকে, টাইট হওয়ার পর সেটাকে আমরা খুলে নিব এবং আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা এখান থেকে বানাতে পারি। ওকে, খুলে নিলাম। এখন এটাকে কি করছি? এই ওজন সহকারে আমরা এরকম প্রিপারেশন করে রাখছি। দেখো আমি যদি একটু দেখো, এই যে দেখো সুন্দর করে কিন্তু সারফেসটা বাইরে বেরিয়ে আছে। হ্যাঁ, এটা এখন কি হবে? ঘর্ষণ হবে। আগে আমার মেশিন ঠিক আছে না দেখতে হবে। মেশিনের যে মুভমেন্ট অর্থাৎ যেভাবে রোটেট করবে সেটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, আমাদের অ্যাব্রেন ফেব্রিকটা আছে, তো অ্যাব্রেন ফেব্রিকের আগে একটা কাগজ দিয়ে বা অ্যাব্রেন ফেব্রিকের উপরেও করা যায়। আমরা একটু টেস্ট করে নিব যে আমাদের মেশিনের মুভমেন্ট যেটা সেটা ঠিক আছে কিনা। ওকে, তো সেটার জন্য একটা পেন্সিল লাগিয়ে দেবো। এটাতে যেহেতু একই সাথে অ্যাবারশন এবং পিলিং করা যায় সেহেতু মুভমেন্টের জন্য আমাদের জায়গা পরিবর্তন করতে হয়। ওকে, মিডলে নিয়ে আমরা সাধারণত অ্যাবারশনটা করে থাকি। তো চেঞ্জ করে দিলাম যেহেতু একই মেশিনে পিলিংও করা যায় এবং একই মেশিনে অ্যাবারশন টেস্ট করা যাচ্ছে সেজন্য। এই পজিশন গুলো ঠিক করা হয়ে গেলে তখন আমরা মেশিনটা বসিয়ে একটু ট্রায়াল করে নিব যে আমাদের যে মুভমেন্টটা হবে সেটা ঠিক আছে কিনা। যাতায় যে মুভমেন্টটা হবে সেটা তো আমরা আমাদের ইচ্ছা মতো ঘোরাই, কিন্তু এই ক্ষেত্রে যে মুভমেন্টটা হবে সেটা কিরকম হবে। ওকে, সেন্টারাইজড হয়ে গেলে মেশিনের আপার পার্টটা আমরা দিয়ে দেব। এটা টেস্ট, এটা মানে মেশিন টেস্ট হচ্ছে, কিন্তু এখনো আমাদের যে অ্যাকচুয়াল টেস্ট সেটা শুরু হয়নি। তো মোটামুটি 16টা রাবিং টেস্ট করবো, 16টা বা এরকম। এখানে 16টা করছে, 16টা। যে 16টা মুভমেন্ট হয়ে দেখবো যে আমরা এটা ঠিক আছে কিনা। সেজন্য একটা পেন্সিল দিয়ে দিব। এখানে পেন্সিলটা দিলে সাথে সাথে মুভ করার সাথে সাথে কি হবে সেটা, আমার পেন্সিলটাও মুভ করবে। এই যে আমার পেন্সিলটা কি করছে? মুভ করছে। তাহলে পেন্সিলটা যখন মুভ করবে বা কলমটা, তখন কি সেখানে দাগ পড়ে যাবে, এবং সেই দাগটা কিরকম হচ্ছে সেটা কিন্তু আমার মুভমেন্টটাকে নির্দেশ করছে যে আমার স্যাম্পল যেটা ফেব্রিক অ্যাবারেন্ট হবে বা ঘর্ষিত হবে, সেই ঘর্ষণ হওয়ার জন্য অর্থাৎ সেই ঘর্ষণটা কিভাবে কোন ডিরেকশনে হবে সেটার জন্য এই টেস্ট। ওকে, পেন্সিল বের করে ফেললাম। এরপর সেই প্যাটার্নটা চেক করব যে আমার রোটেটিং প্যাটার্নটা ঠিক আছে কিনা। ওকে, ওকে, প্যাটার্ন
ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা মুভমেন্ট কি ইকুয়াল। ঠিক থাকলে এবার আমাদের অ্যাব্রেন্ট ফেব্রিকটাকে লোড করতে হবে। কিভাবে? খুবই সিম্পল। আমাদের ফেব্রিকের উপরে আমরা প্রথমে অর্থাৎ জাতার ইয়ের উপরে প্রথমে ফেব্রিকটা দিলাম, অ্যাব্রেন্ট ফেব্রিকটা, তারপরে সেখানে ওখানে কিন্তু একটা কথা ছিল, ব্যাকিং ফেব্রিক ছিল না ওই যে টিউবওয়েলের বাকেটের উপরে, তারপরে অ্যাব্রেশন ফেব্রিকটা মনে আছে? একটু আগে কিন্তু দেখে এসেছি। দেখো এটা কিন্তু ব্যাকিং ফেব্রিক বা ব্যাকিং ক্লথ ফোম যেটাই বলি না কেন, এই যে, ঠিক আছে, তার উপরে আমাদের যেটার সাথে ঘর্ষণ হবে, অর্থাৎ শিরিষ কাগজের নিচে একটু ফোম দিয়ে দিলাম আর কি। এরপরে এই যে ওজন দিব। ওকে, ওজন দিলে এর ভিতরে আর কোনো ক্রিজ থাকবে না। তারপর চাকতিটা যদি দিয়ে দেই তাহলে একবারে টাইট করে ফিট হয়ে গেল। তো এই নাট গুলো টাইট না করা পর্যন্ত এটা উঠানো যাবে না। 2.5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম, অর্থাৎ এখানে যেন কোন প্রকার ইয়ে না থাকে, গ্যাপ বা এই ধরনের কুচকানো না থাকে। এভাবে সবগুলো অ্যাব্রেন্ট যেগুলোর সাথে ঘর্ষণ হবে একটা বেকিং ফোম দিয়ে, বেকিং ক্লথ দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর স্যাম্পল দেখো কত সুন্দর, এই স্যাম্পলটাকে আমরা কি করব, প্লেস করব এবং সেটা এটার সাথে ঘর্ষণ হবে। তারপরে কি দিব, ওজন দিব, এই যে মাথার যে ওজনটা স্যাম্পল গুলো প্লেস করার পর। ওকে, 12 পিলার স্পেল, 12 অথবা 9, ওই যে প্রথমে বললাম। লিলেনের ক্ষেত্রে সাধারণত 9 কিলো প্যাসকেল, অন্যান্য ক্ষেত্রে আমরা 12 করে থাকি। ওকে, এবার আমরা করবো যে কতক্ষণ রাবিংটা হবে, ঘর্ষণটা হবে। ওকে, তো ঘর্ষণ শুরু করি আমরা। এখানে আরপিএম একটা ফ্যাক্টর, যে কত জোরে ঘুরবে। লাইক যাতা মনে হচ্ছে? আমরা সার্টেন ইন্টারভালে দেখবো যে আমার ফেব্রিকটা ড্যামেজ হয়েছে কিনা। ড্যামেজ না হওয়া পর্যন্ত সাধারণত এইভাবে কন্টিনিউ করতেই হয় অ্যাব্রেশনের ক্ষেত্রে। আর পিলিং এর ক্ষেত্রে নির্দিষ্ট সার্কেল টাইম আছে। এরপর হয়ে গেলে আমরা খুলে বের করে সেটাকে চেক করব। ওকে, এটা যদি দেখি যে হচ্ছে না, ভালোই আছে ফেব্রিকটা, তখন আস্তে আস্তে কি করব, বাড়াবো। ঠিক আছে, ওকে। আমি তোমাদের সাথে আবার একটা শেয়ার করছি, নতুন একটা ভিডিও। এটা দেখলে আর একটু ক্লিয়ার হবে।
ওকে, এটা আমাদের সেই মার্টেন্ডেল ফিলিং টেস্টার যেটা সেটাই। ওই যে টেস্টটা দেখলাম ওটাই। এখানে আরেকটু ভালোভাবে দেখার জন্য নানা প্রকার সাইজের আমাদের ইয়ে রয়েছে, হোল্ডার রয়েছে। কি হলো? আমি দুটো ভিডিও তোমাদের ইয়ে থেকে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ব্যাকিং ক্লথ দিচ্ছি অ্যাব্রান্টের উপর, অ্যাব্রান্টে তার উপর অ্যাব্রান্ট দেব নাকি অ্যাব্রান্ট সহ দিয়েছে। ও প্রথমে মেশিন টেস্ট করতে হবে। পেন্সিল বা কলম দিয়ে আমরা প্রথমে মেশিনের মুভমেন্টটা ঠিক আছে কিনা টেস্ট করে নেব। দেখছো? অর্থাৎ এরকম একবারে আমাদের যে মুভমেন্টটা হবে সেটা একবারে রেগুলার, এখানে কোনো কম বেশি হবে না। ওকে, মুভমেন্ট ঠিক আছে। নিচে অ্যাব্রেন ফেব্রিক, সরি ব্যাকিং ক্লথ, উপরে অ্যাব্রেন ফেব্রিক। ওকে, আমার তাহলে এখানে কি ওয়াইটের কারণে কিন্তু কোনো ক্রিজ থাকলো না। স্যাম্পল যে অ্যাব্রেন্ট সেটা ক্লিয়ার। ওকে, এবার ছোট স্যাম্পলটা যেটা টেস্ট করব বাকেটের মতো টিউবওয়েলের। প্রথমে স্যাম্পল দিতে হবে, তারপর ব্যাকিং ক্লথ দিতে হবে, ফোম। এই যে স্যাম্পল যেটা টেস্ট করব, তারপর ব্যাকিং ফোম, তারপর বাকেট, সেই বাকেট স্যাম্পল হোল্ডার। আপনি তো ভালো। হুম, বুঝি নাই। স্যার কে জানি বলছে আপনি অনেক ভালো। আচ্ছা দেখো, তারপর ওজন দিচ্ছি, এবার ঘর্ষণ হবে, সেট করে দেবো এখানে 2000 5000। এবার যা তাই ডাল ভাঙা শুরু হলো নাকি? তারপর ফেব্রিকটাকে বের করে আমরা দেখব কি পরিমাণ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলিং এর জন্য আরো আছে আমাদের, ভার্সনের জন্য এতটুকুই যথেষ্ট। ওকে, তো আমরা ইয়াতে আবার ফিরে যাই, আমাদের লেকচারে ফিরে যাই। সরি। তো এখন তোমাদের যেটা করতে হবে সেটা আজকে আমরা এ পর্যন্তই থাকি, বলতে অ্যাভার্সন পর্যন্তই থাকি। তো আমরা ছিলাম এইখানে মেথড পর্যন্ত। তাহলে আমরা কি সবাই মেথড বুঝতে পেরেছি? আমাকে একটু সবাই যদি বলি। স্যার মোটামুটি পুরোপুরি বুঝতে পারিনি। আচ্ছা, ইউজ টু মোটামুটি হয়নি তো বুঝতে স্যার। পেরেছো। দেখো, তাহলে আমরা যে একটা স্যাম্পল টেস্ট করব, সেই স্যাম্পলটা কি করব, ঘর্ষণ করব।
কিসের সাথে? অন্য একটা ফেব্রিকের সাথে, যেটাকে আমরা অ্যাব্রান্ট ফেব্রিক বলছি। তো সেটার ডায়ামিটারটা যেটা স্যাম্পল আমরা করতেছি সেটার স্পেসিমেন 38 মিমি হচ্ছে, ডিপেন্ডস অন মেশিন। মোটামুটি সাধারণত 38 হয়ে থাকে। তারপর বলা হচ্ছে যে they are mounted on a specimen holder and circle of the standard from backing behind the fabric, and specimen must be placed flat against the mounting block. And test specimen holder with the specimen placed on the aberrant and specimen inserted through the top plate and corrected weight size 12 kilopascal থেকে 9 kilopascal ইউজ করা হয়। আচ্ছা, আমি আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আমি যদি একটু ভালো করে বলি, দেখো আমরা যে স্যাম্পলটা টেস্ট করব সেই স্যাম্পলটা কি করতে হবে, 38 মিমি দিয়ে ছোট করে কেটে নিতে হবে, জিএসএম কাটা দিয়ে কেটে নেওয়ার পর একটা স্যাম্পল হোল্ডারে আমরা সেটা লাগাবো। তো স্যাম্পল হোল্ডারের প্রথমেই থাকবে ফেব্রিকটা, এই ফেব্রিকটা, তারপরে থাকবে একটা ব্যাকিং ক্লথ, তারপরে সেই স্যাম্পল হোল্ডারটা থাকবে আমাদের টিউবওয়েলের বাকেটের মতো। তাহলে এটা প্রিপারেশন হয়ে গেল। নিচে আমরা কি করছি, একটা অ্যাব্রান্ট ফেব্রিক অর্থাৎ একটা সিরিজ কাগজ, যেটা সাহায্যে কি হবে, ঘর্ষণ হবে, যেটার সাথে নিচে আবার একটা ব্যাকিং ক্লথ বা ফেব্রিক দিচ্ছি। এখন এই দুইটা কাছাকাছি এসে ঘর্ষণ হচ্ছে জাতার মতো, ঠিক আছে? এছাড়া আর কিছুই না, নাথিং এলস। ক্লিয়ার? আমরা জাতা দেখেছি না, জাতা সবাই? জি স্যার। হ্যাঁ, একবারে জাতার মতো। তো এখন এখানে দেখতে হবে 2000 5000 এভাবে করে সার্কেল বাড়াইতে হবে এবং ক্যালকুলেট করতে হবে যে কখন গিয়ে ফেব্রিকটার ফার্স্ট ড্যামেজটা শুরু হচ্ছে। সেটা থেকে আমরা এর যে ইয়েটা মেজার করতে পারবো, অর্থাৎ অ্যাবারশন রেজিস্ট্যান্স যেটা, সেটা মেজার করতে পারবো। অ্যাসেসমেন্টটা কিভাবে করব বলা হচ্ছে, দেখো যে several methods are used to judge the amount of damage. Some methods are কি ডিফারেন্স ইন অ্যাপিয়ারেন্স বিটুইন দ্য অ্যাব্রেট এন্ড অ্যাবান্ডেবল স্পেসিমেন, অর্থাৎ যেটা ঘর্ষণ করা হয়েছে এ ধরনের স্পেসিমেন এবং যেটা ঘর্ষণ করা হয়নি এ ধরনের দুটো স্পেসিমেন আমরা একসাথে দেখে সেটার অ্যাপিয়ারেন্সটা কিরকম সেটা দেখতে পারি। তারপর বলা হচ্ছে যে হোল, ব্রকেন থ্রেডস, ব্রকেন স্ট্রিপ, ঘর্ষণের ফলে কি সেখানে কিন্তু ড্যামেজ হবে, তাই না? তারপরে বলা হচ্ছে যে প্লটেড হয় এগেইনস্ট লস অফ পাইল অফ দ্য হাইট, যদি পাইল ফেব্রিক হয় সেক্ষেত্রে পাইল ফেব্রিক কি ঘাসের মতো উপরে পাইল থাকবে, তো এখানে যখন হাঁটাহাঁটি করি তাহলে কি পাইলগুলো নিচে নেমে যাবে। তারপর বলা হচ্ছে টেনজাইল ব্রেকিং স্ট্রেন্থ, টিয়ারিং স্ট্রেন্থ ইত্যাদি আমরা মেজার করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের টেনজাইল, বলবো যে টেনজাইল সরি না, মার্টেনডাইল অ্যাবারশন টেস্ট সম্পর্কে। এখানে একটা ইয়ে দেওয়া আছে, দেখো বলা হচ্ছে যে ওজনটা যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে অনেকগুলো প্যারামিটারস আছে, তার ভিতরে যদি আমরা ওজনটা ক্যালকুলেট করি তাহলে কিরকমটা হবে সেটা বলা হচ্ছে যে দেখো স্যাম্পল ওয়েট বিফোর অ্যাভারশন, আপনার নাম্বার অফ সাইকেল, আপনার অ্যাভারশন ওয়েট তাহলে কি 949-70 ছিল, 49-40 কমে গেছে ওয়েট লস, এবং তাহলে ওয়ার ইন্ডেক্স কত হচ্ছে। তো আমরা এখানে এই ওয়ার ইন্ডেক্স এটা দিয়ে বের করতে পারি, অথবা এই ওয়েট লসটা বের করতে পারি। তো ওয়ার ইন্ডেক্স এর উপর বেস করে আমরা বলতে পারি যে হ্যাঁ আমার এটা এরকম ভালো খারাপ ইত্যাদি। দেখো নাম্বার অফ সাইকেল ইনটু ওয়েট লস ইকুয়াল টু 100, এটা থেকে আমরা কি পাচ্ছি, ওয়ার ইন্ডেক্স। তাহলে ওয়ার ইন্ডেক্স সাধারণত এরকম হয়ে থাকে। তাহলে ওয়ার ইন্ডেক্স যত বেশি হবে সেই স্যাম্পলের এবারশন রেসিস্টেন্স তত বেশি হবে, তার মানে সেই স্যাম্পলটাকে ছিঁড়তে বা ড্যামেজ করতে অনেক বেশি বার ঘোরাতে হয়েছে। ক্লিয়ার? ওকে, এবারশন বেসিস কি কি এফেক্টিং টেস্টে করবে সেই টেস্ট গুলো দেখে, মানে কোন কোন ফ্যাক্টর গুলি আমার এবারশন টেস্টটাকে প্রভাবিত করবে সেটা দেখে আজকে আমরা লেকচারটা শেষ করে দিব আজকে। প্রথমে যদি আমরা বলি যে কন্ডিশন অফ দ্য স্পেসিমেন, আমি যে স্যাম্পলটা টেস্ট করব সেটার কন্ডিশনটা কিরকম, সেটা কি টেস্টিং এটমসফিয়ারে আছে কিনা। তারপর যদি বলি চয়েস অফ টেস্টিং ইনস্ট্রুমেন্ট, ওকে, বিভিন্ন প্রকার টেস্টিং ইনস্ট্রুমেন্ট কি ধরনের, যে ফ্ল্যাট এভারশন, ফ্লেক্সিবল এভারশন, অনেক প্রকার কিন্তু এভারশন টেস্টার রয়েছে আমরা অলরেডি দেখেছি। চয়েস অফ এভারশন মোশন, অর্থাৎ আমার যে মোশনটা যেটা আমরা চেক করে নিলাম সেটা কিরকম হবে, সেটা কি রেসিপ্রোকেটিং, রোটারি অর মাল্টি ডিরেকশনাল, আমার যে ঘর্ষণটা হচ্ছে সেটা কিভাবে হবে, যেটা কলম দিয়ে আমরা চেক করে নিলাম সেটা ডিরেকশনটা কি হবে। ডিরেকশন অফ দ্য অ্যাভারশন, যে কথাটা ওয়ার্পের ওয়েভ, এখন এবং আরো একটা বিষয় হচ্ছে যে কোন বরাবর ওয়ার্প অথবা ওয়েভ কি বরাবর করতেছি। তারপর বলা হচ্ছে যে চয়েস অফ দ্য অ্যাব্রেন্ট, অর্থাৎ আমরা যেটার সাথে ঘর্ষণ হবে, অর্থাৎ যে বস্তুটার সাথে যে ফেব্রিকটার সাথে সেটা কিরকম সেটার উপর ডিপেন্ড করছে।
আমার টেস্টের রেজাল্ট কিরকম হবে বা টেস্টটা কিরকম হবে। এছাড়াও বেকিং অফ দ্য স্পেসিমেন, আমরা যে একটা বেকিং ফোম এবং বেকিং ক্লথ দিচ্ছি সেটা কিরকম সফট নাকি মোটা। মনে করো একটা পাইপের মাথায় লাগে, অর্থাৎ পাইপের মাথায় একটা স্টিল পাইপের মাথায় একটা কাপড় বেঁধে সেটা তুমি দেওয়ালে ঘষতেছো, ইটের দেওয়ালে। আর সেই স্টিল পাইপটাকে প্রথমে ফোম দিয়ে মুড়িয়ে তার উপর ফেব্রিকটাকে মুড়িয়ে তারপর ঘর্ষণ দিচ্ছ ইটের দেওয়ালের সাথে। তাহলে চিন্তা করো দুটো কিন্তু দুটো ভিন্ন জিনিস। যার ফলে কি হচ্ছে, যেটা সরাসরি স্টিল পাইপের সাথে সেটা ছিঁড়ে যাচ্ছে ফেব্রিকটা। কিন্তু যখন বেকিং ফেব্রিকটা আমরা দিচ্ছি তখন কিন্তু সেটা একটু লঞ্জিভিটি বৃদ্ধি করছে। হুম? Cleanness of the specimen and instrument, tension of the specimen, pressure between the abutment and specimen. This is a good point. যে দুই জাতার মাঝখানে, অর্থাৎ উপরে যে প্রেসার আমার যে ফেব্রিকের এবং স্পেসিমেন্স এর এখানে কত, and in point of the test. ওকে, কালকে বা গত ক্লাসে আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব পিলিং নিয়ে। তাহলে আজকের যে লেকচারটি ছিল সেটা যদি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আজকে আমাদের লেকচারটা হচ্ছে অ্যাবারশন এন্ড পিলিং। তার মধ্যে অ্যাবারশন পার্টটা আমরা শেষ করেছি। প্রথমে অ্যাবারশন এন্ড পিলিং বলতে ফ্রিকশনের ফলে যে ঘটনাটা ঘটতেছে, ফেব্রিকের ড্যামেজ হচ্ছে সেটাকে বা প্রবলেম সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি। তো অ্যাবারশনের অনেকগুলো প্যারাফিনোমেনা, যেমন ওজন লস হতে পারে, ফেব্রিক ছিঁড়ে যেতে পারে, স্ট্রেংথ কমে যেতে পারে, ছোট ছোট গুটি গুটি উঠতে পারে, এগুলো সবই অ্যাবারশন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পড়ছে। আর কিন্তু পিলিংটাকে বলা হচ্ছে স্পেশালি যখন অ্যাবারশনের ফলে আমার ছোট ছোট গুটি 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 উঠতেছে তখন সেটাকে আমরা পিলিং বলছি। তো এই ছবির মাধ্যমে সেটা বোঝানো হয়েছে টাইপস, অর্থাৎ কিভাবে এই অ্যাবারশনটা হয়। সেটা হচ্ছে ফ্ল্যাট গ্রাইন্ডিং, ক্রাফট গ্রাইন্ডিং, ইটস গ্রাইন্ডিং, রোলিং গ্রাইন্ডিং, সুইঙ্গিং গ্রাইন্ডিং এক্সেট্রা। অ্যাবারশন রেসিস্ট্যান্সটা কিভাবে হবে, যে ফেব্রিক টাইপ, প্রপার্টিজ, ইয়ার্ন টুইস্ট, ফেব্রিক স্ট্রাকচার, এই বিষয়গুলোর সাথে জড়িত। তো মেথডের ক্ষেত্রে, জাজমেন্টাল মেথডের ক্ষেত্রে অ্যাপিয়ারেন্সটা হতে পারে, দেখতে পারি আমরা লাইট বক্সে মাস লস, যেটা আমরা এই এর শেষে দেখলাম, ওজন অ্যান্ড ইন পয়েন্ট মেথড, অর্থাৎ কত নাম্বার রেভলিউশনের পর ছিঁড়ে যাচ্ছে সেটা। মনে করো দুটো, একটা জিন্স প্যান্ট, একটা নরমাল ওভেন শাড়ি ওয়ান ওয়ান, তো সেই দুটোর ক্ষেত্রে ঘর্ষণের ফলে নিশ্চয়ই এ শাড়িটা আগে ছিঁড়ে যাবে। হ্যাঁ, সেটাকে ইন পয়েন্ট বলছি, মাস লস এবং অ্যাপিয়ারেন্স চেঞ্জ। অ্যাবারশন টেস্ট ইনস্ট্রুমেন্ট, অনেকগুলো ইনস্ট্রুমেন্টের নাম শুনেছি, তাদের ভিতরে মার্টেন্ডেল পিলিং টেস্টারটা আমরা দেখেছি আজকে। এই হচ্ছে আজকের লেকচার। আচ্ছা স্যার, একটা জিনিস খেয়াল করছি স্যার, বলো। যে জিনিসটার দাম বেশি ওই জিনিসটার স্ট্রেংথ কম, বাট যে জিনিসটার দাম কম ওই জিনিসটার স্ট্রেংথ বেশি। যেমন একটা শাড়ির দাম কিন্তু অনেক বেশি, কিন্তু একটা জিন্স প্যান্টের দাম কিন্তু ওই তুলনায় কিছু না। কিন্তু জিন্স প্যান্ট কিন্তু টেকসই, শাড়ি কিন্তু টেকসই না। না, এটা ডিপেন্ড করছে ইয়ের উপরে, তোমার ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়ালস এর উপরে, কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তার উপরে, কি কাউন্ট ইউজ করা হচ্ছে তার উপরে। একটা জিন্স না স্যার, প্যান্টের জন্য এই যে স্যার লং ফাইবার, এই যে একটা কথা বলছিলেন না, লং ফাইবার যদিও স্যার ইয়া হয় ভালো, মানে এই যে অ্যাবারশনটা মানে কম হয়, বাট হুম লং ফাইবার স্ট্রেংথ তো কম। না না, কিন্তু লং লং ফাইবারের স্ট্রেংথ ভালো। ইয়ার্ন যখন তুমি তৈরি করবা, তোমার একটা দড়িতে যখন তুমি ঘন ঘন ফাইবার যোগ করবা, তখন কি সেই জায়গাগুলো সাধারণত উইক পয়েন্ট হিসেবে থাকে যায়। কিন্তু যখন তুমি সেখানে লম্বা লম্বা ফাইবার ইউজ করবো, তাহলে সেখানে কি আমার উইক পয়েন্ট গুলো কম থাকবে।